লাল ঝান্ডা উড়বে, ও গেটে তালা ঝোলানোর দায়িত্ব আমাদের। লুটে খেতে দেব না, দেব না লুটে খেতে। কোটি কোটি টাকা উড়ছে, একটা ডিসিআর 10টা ট্রাক, 10টা ট্রাক, গাদা গাদা খাদান আর পাহাড় बाप का माल समझकर लूट रहा है। আর বাপের বাপ হয়েছে তৃণমূল, আর বাপের দাদু হয়েছে পুলিশ, আর বাপের তারও বাপ হয়েছে বিজেপি। মাথায় ছাতার পর ছাতা ধরে গোটা বীরভূমের বাচ্চাগুলোর ফুসফুসে পাথরের গুঁড়ো ঢুকবে, আর তোমরা কলকাতায় বসে বীরভূমের টাকা গুনবে। চলবে না, এটা চলবে না। 100 দিনের কাজ এই পশ্চিমবঙ্গে দোকান কাটা বেহায়া তৃণমূলের পার্টিটা চুরি করেছে। কে জানে না? কে জানে না? এখানে বেয়াদবি করে বেড়াচ্ছে তৃণমূলের পিসি ভাইপোর জুটি, আর ওখানে এদের ওই বেয়াদবির সুযোগ নিয়ে 100 দিনের কাজটাকে বন্ধ করে দিতে চাইছে। কেন? যাতে বীরভূমের বেকার ছেলেগুলো মেয়েগুলোকে যাতে লুটে নেওয়া যায়। বুকে হাত দিয়ে বলুন তো, অবৈধ খাদানের লাইসেন্স আছে এখানে? মিস্টার ইন্ডিয়া নাকি? ঘড়িতে দম দিলেই গাড়িগুলো একদম অদৃশ্য হয়ে রোড থেকে না হয়ে আকাশে আকাশে উড়ে পাথর আর বালি নিয়ে চলে যাচ্ছে। পুলিশের চোখে নেবা হয়েছে না ছানি পড়েছে না ঠুলি আছে? কি আছে? হেলমেট দেখতে পাও, লাইসেন্স দেখতে পাও, ধোঁয়া পরীক্ষার কাগজ আছে কিনা দেখতে পাও। টোটো চালক দেখলে তো দুটোর জায়গায় 4টা চোখ দাঁড়িয়ে যায়। পুলিশের থেকে সিভিকের দৌড় বেশি হয়ে যায়। আর যখন বাপরা বালি আর পাথর নিয়ে বেরোয় তখন লেজগুলো ঢুকে যাচ্ছে ভেতরে, ঢুকে যাচ্ছে। 6টা শ্রমিক প্রাণ দিল বীরভূমের মাটিতে। কি করে মরলো? অ্যাক্সিডেন্ট না, খুন করেছে। কে খুন করেছে? খাদানের যে পাথর, বালিঘাটের বালি, পাহাড় কেটে দেওয়া, তার ভেতরে যে লোভ আছে, লোভ, সেই লোভ খুন করেছে বীরভূমের আমাদের শ্রমিকগুলোকে। যে মুনাফার রাজনীতি চলছে এই বীরভূম জুড়ে, সেই মুনাফার রাজনীতি খুন করছে আমাদের বীরভূমের শ্রমিকদেরকে। আমরা শুধু একটাই কথা বলতে চাইছি, পুলিশ, তৃণমূল আর বিজেপির যে যোগ সাজসে আজকে গোটা বীরভূম জেলা জুড়ে অবৈধ খাদান, বৈধ খাদান, তার বালি, তার পাথর এবং তাকে নিয়ে ডিসিআর এর যে কেলেঙ্কারি চলছে তা বীরভূমের মানুষের গলা টিপে ধরছে। বাতাসে উড়ছে রোগ, হেলথ সেন্টারে তালা, 100 দিনের কাজ নেই, ঘরের মরদগুলো বাইরের রাজ্যে পড়ে আছে, আর বীরভূমে একটার পর একটা এখানে ইল্লিগাল কাজ হচ্ছে আর এখানে দুর্বৃত্তায়ন হচ্ছে। তাই তো আমাদের 9 বছর ক্লাস 9-এ পড়া মেয়েটার শরীরের হাত টুকরো খুঁজে পেলাম, হাত টুকরো আজ অবধি খুঁজে পেলাম না। ভাবতে পারছি এসেছে আমাদের মায়েরা। আমাদের বাড়িতেও তো কোনো মেয়ে আছে, এবছর ক্লাস 9-এ পড়ছে, এবছর ক্লাস 10-এ পড়ছে, এবছর মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে। চোখ বন্ধ করুন 2 সেকেন্ডের জন্যে, আর একবার ভাবুন তো, আমার বাড়ির বাচ্চাটা, আমার আত্মীয়ের ওই বাচ্চাটা, আমার পরিবারের ওই বাচ্চাটা, আমার পাড়ার ওই বাচ্চা মেয়েটার একদিন সকালবেলা আমি আধ টুকরো শরীরটা পেলাম, আধখানা, আর বাকি আধখানা শরীরটা পুলিশ খুঁজে পর্যন্ত পেল না। শিয়াল কুকুর বেড়ে গেছে নাকি বীরভূমে? শিয়াল কুকুর বেড়েছে? তাহলে কারা মানুষ হয়ে শিয়াল কুকুরের মতন আমাদের মেয়েগুলোকে
পুলিশ, যে পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে জুতো খুলে খিচুড়ি পরিবেশন করে, তারা আমাদের মেয়েদের সুরক্ষার দায়িত্ব নেবে? এরা এরা আছে বলে তো আমাদের এই পঞ্চায়েতগুলোতে, আমাদের এই পৌরসভাগুলোতে, এইগুলোতে দুর্নীতি চলছে, চলছে দুর্নীতি। ইনসাফ সভার সময় থেকে এসে বলে গেছিলাম যে এই গোটা বীরভূমে ডিসিআর এর নামে বীরভূমের সম্পত্তি, যা মানুষের সম্পত্তি, সেই সম্পত্তি সরকার তৃণমূলকে মাঝখানে নামিয়ে কালীঘাটে পাচার করে দিতে চাইছে আর টাকার পাহাড়ে বসছে। আমরা সেই লুটের পাহাড়ে আগুন লাগাতে চাইছি। আছেন সাথে? লুটের পাহাড় থাকতে দেব না। আর এই লুটের টাকার গরমেই এদের এত গরম বেড়েছে, এদের গরম বের করতে হবে। তার জন্যই লুট বন্ধ করতে হবে। তার জন্য গোটা রাজ্য জুড়ে মেহনতি মানুষ, গোটা রাজ্য জুড়ে হয়তো বকটুইতে ঘটনা ঘটলো, ভাদু শেখদের হয়তো এসছিলেন আমাদের পার্টির সম্পাদক, বকটুইয়ে पुलिस ढूंढते जाएगी। अरे जो शेर का बच्चा होता है उसको कोई रोक नहीं सकता। तुम्ही सामने अटकावे और पीछे ढुकवे, और तुम्ही जो पीछे अटकाओ तुम्हारा छाती में चढ़कर बोलेगा लूट नहीं चलेगा, चलবে না लूट। কি বলে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী? বলল সুচপুরের মতন তুমি কেসটাকে সাজাও পুলিশকে। বলেনি? বলেনি? সুচপুরের কর্মীরা এখনো যারা ছিলেন তখন, সেই সময় যেভাবে পুলিশ গ্রামের গরিব মানুষদেরকে, লাল ঝান্ডার নেতাদেরকে, এলাকার সাধারণ মানুষদেরকে জেল খাটালো, গ্রাম ছাড়া করলো, খুন করলো, কচুকাটা করলো, তাদের পিছনে যেভাবে পুলিশ লেলিয়ে দিল, প্রশাসনকে লেলিয়ে দিল, এলাকায় টিকতে দিল না, সেরকম করে বলল যে কেস সাজাতে সাজলো। কেস সাজলো, যাকে ধরলো সে কয়েকদিনের মাথাতেই আর সে সুইসাইড করে নিল। কে কখন সুইসাইড করছে আর কাকে তেল ঢেলে পুড়িয়ে মারছো বীরভূমের মাটিতে, মানুষ কি কানা বোবা আছে নাকি? বোঝে না? বোঝে না কোন তদন্ত কোথায় গিয়ে আটকে যাচ্ছে? তাই বগটুইয়ের তদন্ত কোথায় গিয়ে আটকালো? কেন চাকরি বিক্রির তদন্ত আটকে আছে আর পার্থ জামিনে ঘুরে বেড়াচ্ছে কলকাতায়? কেন গরু চুরির তদন্ত আটকে আছে আর এখানে অনুব্রত মণ্ডল ঘুরে বেড়াচ্ছে? কেন চাল চুরির কেস মাঝ রাস্তায় আটকে আছে আর জ্যোতিপ্রিয় মল্লিক ঘুরে বেড়াচ্ছে? কেন কয়লা চুরির ফাইল খুলছে না, আর খুলছে না বলে সরকারি ভাইপো গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছে? কি করে আরজি করের ফাইল বন্ধ হচ্ছে আর আরজি করের মা বাবাটা চোখ বন্ধ করে এখন মেয়ের সিটিতে হসপিটাল খুলবো বলে তারা কথা ঠিক করছে? আর কতদিন কতদিন? আর বীরভূমের মাটিতে আমাদের মায়েরা যারা কাজ করছেন, আইসিডিএস এর কাজ করছেন, আপনাদের কাছে জিজ্ঞেস করছি, বুকে হাত রেখে বলুন, আপনাদেরকে आईसीडीएस से आंगनबाड़ी से आप लोगों को, जो लोग वहाँ पर प्रेग्नेंट औरत है और जो लोग बच्चा है उन लोगों को तादेर के ডিম সেদ্ধ আর ডিমের তরকারি আর ডিম দিতে বলে না সরকার? হ্যাঁ কি না? আছেন তো নিশ্চয়ই আইসিডিএস এর কোন কর্মী, সহায়িকা বা নিজের পাড়াতে আইসিডিএস এর সেন্টার চলে তারা আছেন তো? ডিমের দাম কত গো মা? বাজারে কত দাম ডিমের? হ্যাঁ বাজারে কত দাম ডিমের? 8 টাকা। আইসিডিএস এ কত দিচ্ছে সরকার ডিমের জন্য? 6.5 টাকা। 1.5 টাকা কার বাবা দেবে? বাড়তি 1.5 টাকা কার বাবা দেবে? তাহলে আইসিডিএস এর আমাদের মায়েদেরকে, আইসিডিএস এর কর্মীদেরকে, আইসিডিএস এর আমাদের মা যারা কাজ করছে, আমাদের বোনরা যারা কাজ করছে, যারা সহায়িকা, সরকার নোটিশ পাঠিয়ে দিচ্ছে যে তোমাকে পাড়ায় পাড়ায় ডিম দিতে হবে, আর সিডিপিওরা ঘুরে ঘুরে খাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোন আইসিডিএস এর কর্মী কোন পোহাতি মাকে ডিম খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে না, বাকি 1.5 টাকা তোমার কোন বাপ এসে দেবে, সেই 1.5 টাকাটার হিসাব কি হবে? আর তুমি তার পরিবর্তে ওই আইসিডিএস কর্মীকে নিজের ভয়ে রাখছো,
চাপে রাখছো, আর নইলে সেই আইসিডিএস কর্মীকে তুমি ঘুরপথে। আইসিডিএস কর্মীদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, মায়েরা আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা বলুন, যে সিডিপিও 6 মাসের বিল দিলে 4 মাসের পয়সা দেয়, যে সিডিপিও রাস্তায় ঘুরে ঘুরে আইসিডিএস এর কর্মীদের পায়ে চটি আছে কিনা, গায়ে শাড়ি আছে কিনা, মাথার উপরে ছাদটা ফেটে গিয়ে জল পড়ছে কিনা যার হিসাব রাখে না, যে সিডিপিওরা বসে নিয়ে ওখানে যারা এই 1.5 টাকার ফয়সালা কি হবে ঠিক করতে পারে না, তাহলে আইসিডিএস এর কর্মীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে এই আইসিডিএস এর সিস্টেম, এই রাজ্যের সরকার, এই কেন্দ্রের সরকার আমাদের আইসিডিএস এর কর্মীদেরকে দুর্নীতির রাস্তায় ঠেলে দিচ্ছে না। এই 1.5 টাকার পয়সা কে দেবে? কে কে? আচ্ছা, ডিম দেবে না, অন্তত পক্ষে ফ্রিতে ডিম দেওয়ার মতন দুটো মুরগি তো দিয়ে দিতে পারে, সেটাও দেবে না। চারিদিকে সেলফ হেল্প গ্রুপ হয়েছে, সেই গ্রুপগুলোকে নিয়ে সংঘ হয়েছে, সেই সংঘগুলোকে নিয়ে মহাসংঘ হয়েছে, কিন্তু সেখানে ভোট হবে না, হবে না ভোট। লিখুন কাল খবরের কাগজে, দেখান টিভির পর্দায়, পশ্চিমবঙ্গে কোথায় মন্দির হচ্ছে, কোথায় মসজিদ হচ্ছে, কোন নেতা হিন্দু বিধায়কদেরকে এক হতে বলছে, কোন নেতা মুসলিম বিধায়কদেরকে এক হতে বলছে, কোন নেতা বলছে এই পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদেরকে বের করে দেওয়ার জন্য এসআইআর, কোন নেতা বলছে যে এখানে মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য এসআইআর, আর কোন নেতা বলছে না না এখানে হিন্দুদের উপরে আক্রমণ করার এসআইআর। প্রতিদিন তো টিভির খবরের কাগজে আর টিভির পর্দাতে তো এগুলোই রাখলেন, আর গরিব মানুষ হয়রান হচ্ছে। ভোট দেবার লাইনে যত ভিড় থাকে তার থেকে বেশি ভিড় করিয়ে দিচ্ছে এসআইআর এর শুধুমাত্র হিয়ারিং এ, গরিব মানুষকে রাস্তায় লাইনে দাঁড় করাচ্ছে, আর তার নাটক করছে বিজেপি, আর নাটক অনুযায়ী নাচ করছে তৃণমূল। আর পার্লামেন্টে যখন এসআইআর এর বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের বিধানসভাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে যখন এসআইআর এর বিরুদ্ধে বিধানসভার ভেতরে একটা বিল আনতে বলছে, তখন কুক কুক করছে, তখন আওয়াজ বেরোচ্ছে না, তখন বেরোচ্ছে না আওয়াজ। আর রাস্তায় বেরিয়ে হিরো হিরোইন দিন যারা আছে, হিমানি লিপস্টিক पाउडर से जिन लोगों को फुर्सत नहीं मिलता, আমাদের তো বীরভূমের মানুষেরা আছে, এসেছে আদিবাসী ঘর থেকে, আমাদের মায়েরা সকালে আমানি ভাত খেয়ে বেরোয়, জুস খেয়ে বেরোয় না আমরা। তাই চালের দাম বাড়লে আমাদের বুকে জ্বালা ধরে, ফলের দাম বাড়লে না কমলে আমরা অতটা বুঝি না। তাই হিমানি লিপস্टिक पाउडर वाला लोगों को लेकर जो लोग रास्ते पे हटता है, আর আমরা যারা মেহনতি মানুষকে নিয়ে মাঠ ভরিয়ে এখানে মিটিং করছি, তাই বলছি লিখুন কালকের খবরের কাগজে, লিখুন কালকে মিডিয়াতে, দেখান টিভিতে। আপনাদেরকে বলছি, আপনাদেরকে এই গোটা পশ্চিমবঙ্গে, এই গোটা বীরভূমে আপনারা আসলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে দুর্নীতিতে যুক্ত করে দিয়ে, মানুষকে বোকা বানিয়ে, মানুষের সহযোগিতা, মানুষের অসহায়তাকে ব্যবহার করে আসলে আপনারা এই পশ্চিমবঙ্গে একটি লুঠের সাম্রাজ্য তৈরি করতে চাইছেন, আর তার উপরে বসে থাকতে চাইছেন। কিন্তু লুঠের সাম্রাজ্যের চেয়ার তো শক্তপোক্ত হয় না, মানুষ টান মারছে, মানুষ স্কুলের দাবি করছে, মানুষ রাস্তার দাবি করছে, মানুষ আইসিডিএস এর দাবি করছে, মানুষ এলাকায় এলাকায় নিজের রেশনটা যাতে নিজের পাড়াতে পায় তার দাবি করছে। আমাদের মায়েরা লোকের বাড়িতে কাজ করে, আমাদের মায়েরা ক্রেসারে গিটিগুলোকে, চিপসনগুলোকে মাথাতে একটা বালতিতে, একটা গামলাতে ভরে এক জায়গা থেকে আরেক জায়গা যায়। আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা, আমাদের বাপ কাকারা তারা মাটি কাটে, তাদের আঙ্গুলের ছাপ চেঞ্জ হয়ে যায়, আর রেশন দোকানে গেলেই বলছে আঙ্গুলের ছাপ না মিললে তুমি রেশন পাবে না। এই রেশন পাবে কে? বলছে জ্যোতিপ্রিয় একা চাল খেয়ে নেবে, তোমাকে ভাবতে হবে না। দেখাতে পারবেন টিভির পর্দাতে? ধর্মকে বাদ দিয়ে, হিন্দু মুসলমানকে বাদ দিয়ে, এই আইসিডিএস এর 1.5 টাকার এই যে ডিমের ফারাকে, দামের ফারাকে 1.5 টাকা নিয়ে করুন টিভিতে, লিখুন, লিখুন, লিখুক বীরভূমের প্রেস, বীরভূমের মিডিয়া,
ডিভিশনে কতগুলো সরকারি স্কুল বন্ধ হয়েছে, কেন বন্ধ হবে? কেন মার্জারের লিস্টে ওই স্কুলগুলোর নাম লিখেছেন? লিখুন কালকে। কেন বলছি মিডিয়াকে জানেন? বসে আছেন কমরেড রামচন্দ্র ডোম, আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। ওনারা বলেছেন যে মিডিয়ার কর্মীরা তারাও গ্রাউন্ডে, গ্রাস রুটে, একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে তারাও কাজ করে, তারাও আমাদেরই শ্রেণীর লোক, তারাও খবর সংগ্রহ করে, তারাও একটি প্রেসে দেয়, একটি মিডিয়াতে দেয়, সেই মিডিয়া হাউস ঠিক করে কোন খবর কাল প্রকাশিত হবে, কোন খবর কাল প্রকাশিত হবে না। তাই কার বাড়িতে গিয়ে কে এক কাপ চা খেয়েছে সেইটা বীরভূমে প্রকাশ হবে, কিন্তু এই ডিমের কথা, আইসিডিএস এর কথা, ডিসিআর এর কথা খবরে প্রকাশ হবে না। তাই মিডিয়ার উপরে তোরা রাগ করিস না। আমরা রাগ করিনি, নেতারা ঝান্ডারা আমাদেরকে শিখিয়েছে, কিন্তু যেটা আমরা আপনাদেরকে বলতে চাইছি, মানুষ, মিডিয়া, পুলিশ, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুন। আজকে রামপুরহাটের মাঠের আমরা যা চিত্র দেখেছি, কথা দিচ্ছি 26-এ গোটা পশ্চিমবঙ্গের এই চিত্র আমরা আপনাদেরকে দেখাবো, তার জন্য তৈরি হচ্ছে। শুধু নিরপেক্ষভাবে কাজ করুন। कोई जरूरत नहीं है लाल झंडे का बात करना, कोई जरूरत नहीं है लाल झंडा कितना भाषण यहाँ पर दिया है उस भाषण को लेकर बात करना। अरे हम लोग जो इशू, जो मुद्दा आप लोगों के सामने रखना चाहते हैं वो बात उठाकर देखिए। आप लोग बोलिए 300 रुपए में, 250 रुपए में जो लोग डेली वेज का मजदूर लोग काम करता है, उन लोगों का 250 रुपए में, 300 रुपए में एक दिन चलता है। বিজেপির পার্টিটা একটার পর একটা নীতি নিয়ে আসছে, আর তৃণমূলের নেতারা সেই নীতিগুলোকে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করছে। ওরা বললো আর 8 ঘন্টার কাজ থাকবে না, 12 ঘন্টার কাজ। পশ্চিমবঙ্গ থেকে শতাব্দী সমেত এই সাংসদরা যাচ্ছে পার্লামেন্টে আর গিয়ে বিজেপির নোটিশ নিয়ে আসছে। ওরা বলছে খাদান বন্ধ করে দাও, বৈধ খাদান আর অবৈধ খাদান খুলে দাও। এরা যাচ্ছে নোটিশ নিয়ে চলে আসছে। ওরা বলছে আইসিডিএস এর টাকা কমিয়ে দাও। বিজেপি, তৃণমূল যাচ্ছে নোটিশ নিয়ে পশ্চিমবঙ্গে চলে আসছে। বিজেপির পার্টিটা গোটা দেশে 90,000 সরকারি স্কুলের গেটে তালা দিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের এমপিরা পার্লামেন্টে গিয়ে বলছে তোমাদের থেকে আমরা একটু পিছিয়ে আছি, তোমরা 29টা রাজ্যে 90,000 বন্ধ করেছো, আমরা ফার্স্ট আছি। পশ্চিমবঙ্গে আমরা একাই 22,000 স্কুলের গেটে তালা দিয়ে দিয়েছি। এরা বলছে তোমরা 100 দিনের কাজে চুরি করেছো টাকা। তৃণমূল, বিজেপি का তৃণমূল বলছে তুমি তো কাজটাই বন্ধ করে দিলে। বললো না रहेगा बांस ना बजेगा बांसुरी। মরলো কে? পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা পড়ে আছে বাইরের রাজ্যে। আমাদের বেকার ছেলে মেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে বাংলা ভাষা বলবে, মার খাবে। প্যান্ট পরবে না লুঙ্গি পরবে, মার খাবে। দাঁড়ি আছে না টিকা আছে, মার খাবে। আধার কার্ড খুঁজবে, মার খাবে। চাকরি করবে, বেতন পাবে না, মার খাবে। এলাকায় পুলিশ হয়রানি করবে, কাজ করতে গিয়ে 4তলা বিল্ডিং থেকে পড়ে যাবে, হাত পা ভাঙবে, মাথা ফেটে যাবে, মরে যাবে, ডেড বডি আসবে, এসডিও যাবে। দুটো বস্তা 25-25 কিলো চাল, বাপকে এক জোড়া ধুতি আর মাকে এক জোড়া কাপড় দিয়ে চলে এলো। তৃণমূলের দায়িত্ব শেষ, শেষ দায়িত্ব পরিযায়ী শ্রমিকের প্রতি। আর বীরভূমের পরিযায়ী শ্রমিকরা গা গতর খাটিয়ে কেরালা, বোম্বে, মহারাষ্ট্র, গুজরাটে গিয়ে কাজ করছে। সেখানে যদি 15,000 টাকা বেতন পাচ্ছে, 5,000 টাকা রেখে 10,000 টাকা রামপুরহাটে, 10,000 টাকা বীরভূমে পাঠাচ্ছে বলে বীরভূমের বাজারে জান আছে। কিন্তু পরিযায়ী শ্রমিকের হাত ভাঙলে তৃণমূল হাত তুলে দিচ্ছে। পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বললে এদের মুখে কথা বেরোচ্ছে না। পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কোনো সমস্যায় পড়লে এদের মুখ থেকে কথা বেরোচ্ছে না। উল্টো পরিযায়ী শ্রমিকের নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালি বের করে বলেছে যে পরিযায়ী শ্রমিকদেরকে 31 লক্ষ পরিযায়ী শ্রমিককে আমি 5,000 করে টাকা দিয়েছি। শুনেছেন? হ্যাঁ কই না বলুন না। উনি বলেছেন যে আমি দিয়েছি 31 লক্ষ পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা। এটা শুনেছেন? হ্যাঁ শুনেছেন। এবারে একজন হাত তুলে বলে দিন যে আমি এই 5,000 টাকা পেয়েছি। কেউ পাননি? তাহলে আমাকে বলে দিতে হবে যে এরা বেহায়া, আলাদা করে আমাকে আলাদা করে বলে দিতে হবে এরা দোকান কাটা, আমাকে আলাদা করে বলে দিতে হবে এরা মিথ্যাবাদী, আমাকে আলাদা করে বলে দিতে হবে পরিযায়ী শ্রমিকের রক্ত ঘামের উপরে বসে এরা তাদের বাড়ির টাকা লুট করে মারে। তাই শুধু আজকে আমরা এখানে বক্তৃতা করছি না, এইখানের প্রত্যেকটা বুথে, বুথের প্রত্যেকটা পাড়াতে আমরা ঠিক করেছি আমাদের
মানুষ বলছে লাল ঝান্ডা এসে আমার পাড়াতে একটা গুঁজে দাও, তারপরে এদেরকে আমরা দেখে নিচ্ছি। আমরা শুধু মুখে বক্তৃতা করছি না, আমরা বলছি মানুষ জাগছে, মানুষ রাগছে, মানুষ ফুঁসছে। এদের পেটে হাত ভরে মানুষের লুটের টাকা বের করব, তার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে। তার জন্যে এই গোটা বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুধু টাকার জন্য, এই গোটা বীরভূমে শ্রমিক খুন শুধুমাত্র অবৈধ খাদানের টাকার জন্য, এই গোটা বীরভূমে আজকে পলিটিক্যাল পার্টিগুলো শুধুমাত্র নিজেরা নিজেদের মধ্যে তৃণমূল বিজেপি যদি মারামারি করে আর মুখ সুঙাসুঙি করে তো শুধুমাত্র এখানকার ইলিগাল টাকার জন্য আর গোটা বীরভূমের মানুষকে চুষে নেবার জন্য। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমরা কি চাইছি? আমরা স্কুলের গেটের তালাগুলো খুলতে চাইছি। আমরা কি চাইছি? আমরা চাইছি আইসিডিএস আশা প্রকল্প কর্মী যারা আছে মাথা উঁচু করে কাজ করুক। শুধু তাদের কথা বলছি না, সরকারি অফিসার থেকে শুরু করে পুলিশ, বিডিও, এসডিও, এসপি অফিসে, ডিএম অফিসে যে সরকারি অফিসাররা লেখাপড়া করে কাজ করে এসেছেন, আমরা আপনাদেরকেও কথা দিচ্ছি তৃণমূলের সরকারটা থাকবে না, কারো কাছে আপনাদেরকে মাথা নোয়াতে হবে না, মান সম্মানের সাথে কাজ করবেন। এটা লাল ঝান্ডার আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি। সম্মান থাকবে, মর্যাদা থাকবে, গরিবেরও থাকবে, বড় লোকেরও থাকবে, যে খেটে খায় তারও থাকবে, আর যে মানুষের সঙ্গে থেকে কাজ করে তাকেও থাকবে, কিন্তু যে লুটে খাবে তাকে তো পাড়া ছাড়া করতেই হবে। তাই লাল ঝান্ডা জোট বাঁধছে। সামনে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে গোটা বীরভূমের সাথে এই রামপুর হাটের বুথে বুথে আমাদের চাটাই পাতবে, পাড়ায় পাড়ায় আমরা বসতে পারবো। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমার পরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলবেন, এই রামপুরহাট সাব ডিভিশনে গোটা বীরভূমের সব পাড়াতে চাটাই পাতুন। গোটা পাড়াতে যে সমস্ত শেয়ালগুলো এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেই শেয়ালগুলো মানুষের যেই উপস্থিতি বীরভূমের পাড়ায় হবে, তৃণমূল বিজেপির শেয়ালগুলো আমাদের পাড়া থেকে জঙ্গলে পালাবে। আর শেয়ালগুলোকে জঙ্গলে পাঠানোর জন্য পাড়ায় পাড়ায় বুথে বুথে কোমর বেঁধে মানুষের জোট তৈরি করার জন্য, মানুষের জোট যে জোটে তৃণমূল বিজেপি বিরোধিতা আছে, মানুষের জোট যে জোটে লুটের বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াই আছে, মানুষের জোট যে মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায়, সেই মানুষের জোট তৈরি করার জন্য বুথে চাটাই পাতি, বুথে মানুষকে সংগঠিত করবেন, এই আশা রেখে আমার কথা আমি শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। নমস্কার। এখন এই সভায় বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, পলিট ব্যুরোর নেতা কমরেড মোহাম্মদ সেলিম। সাথী সভাপতি, কমরেড ও বন্ধুগণ, আমার মা ভাই বোনেরা, আপনারা কমরেড মীনাক্ষীর কাছে শুনেছেন 2026-এর নির্বাচন আমরা বামপন্থীরা লাল ঝান্ডা কি বলছি, সিপিআইএম কি বলছে, আমরা শুধু কি করব এই প্রতিশ্রুতি দিচ্ছি না। ইতিহাস সাক্ষী আছে, আপনারা সাক্ষী আছেন। 34 বছর বামফ্রন্ট সরকার কি করেছে। জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য যা বলেছেন আমরা তা করে দেখিয়েছি। আমরা বলি না যে আমরা সবকিছু করেছি, কিন্তু আমরা বলেছিলাম গণতন্ত্রের সম্প্রসারণ করব। আর আজকে দেখেছেন বিজেপি তৃণমূল মিলে কি করছে। এসআইআর এর নামে যাদের ভোটের অধিকার আছে তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংবিধান মানছে না ইলেকশন কমিশন, আইন মানছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছে। প্রথমে বলেছিল ম্যাপিং, 2002 এর ভোটার লিস্ট, যেখানে ম্যাপিং এ দেখা গেল এইসব এলাকায় কোনো কিছু খুঁজে পেল না। এখন লাখ লাখ নোটিশ দিচ্ছে। ওদের বিডিও অফিসে, এসডি অফিসে যত জায়গা নেই, যত অফিসার নেই হিয়ারিং করার, তার চেয়ে বেশি গিলছে, হজম করতে পারবে না। আমরা বলেছি যারা মারা গিয়েছে তাদের নাম বাতিল করো, যারা জ্যান্ত মানুষ আছে তাদের নিয়ে টানাটানি কেন করছো? যারা ভুয়ো ভোটার এখানে থাকে না,
অস্তিত্ব নেই, তাদের নাম কাটো, সেই দিকে তাকাচ্ছে না। এই অফিসারগুলো যারা আজকে আমাদের নোটিশ পাঠাচ্ছে, বিএলও, এইআরও, ইআরও থেকে সিও পর্যন্ত, তৃণমূল কংগ্রেস তারা এই অফিসারদেরকে দলদাস বানিয়েছিল। আমরা বললাম আইন মেনে চলো, সংবিধান মেনে চলো। ওরা বলল না, নেতা যা বলবে তাই করব। আইনের শাসন না হলে কি হয় তার উদাহরণ, যে অফিসারদেরকে তৃণমূল দলদাস বানালো, আজকে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে, তাদেরকে দিয়ে এই কাজ করাচ্ছে। তাহলে আইনের শাসন দরকার ছিল। 34 বছর আইনের শাসন ছিল, এই গুন্ডামি ছিল না, মস্তানি ছিল না। আদিবাসী মেয়ে স্কুলের ছাত্রী, তার দেহের একটা অংশ পাওয়া গেল, আর একটা অংশ এখনো হদিস নেই। আমরা গিয়েছিলাম ওর বাড়িতে। আমরা চাই বিচার হোক ঠিক মতো, কিন্তু আমরা কি দেখলাম, অপরাধীকে যখন প্রথমে ধরলো, এই তৃণমূলের নেতারা গিয়ে আগে ছাড়িয়ে নিয়ে চলে আসলো। অভয়াকাণ্ডের কথা শুনলেন, আনিস খানের কথা জানেন, এরকম হাজার হাজার ধর্ষণ আর খুন হয়েছে, কিন্তু বিচার পায়নি। এজন্য আমরা বলছি আইনের শাসন প্রতিষ্ঠা করব। দুধ কা দুধ, পানি কা পানি হবে। কখনো ওরা মুসলমান, কখনো রাজবংশী, কখনো আদিবাসী, কখনো তপশিলি, কখনো মতুয়া, কখনো ভাষার নামে, কখনো ধর্মের নামে, কখনো মন্দির মসজিদের নামে মানুষকে ভাগ করছে, আর বলছে লাল ঝান্ডা দুর্বল হয়ে গেছে। আসলে লাল ঝান্ডা দুর্বল হয়নি, এই মাঠ আজকে প্রমাণ করছে। কিন্তু মানুষের ঐক্য যখন দুর্বল হয়, মানুষের হক তখন কেড়ে নেওয়া হয়। যাদের পাট্টা ছিল, যারা বামফ্রন্ট আমলে জমি পেয়েছিল, তাদেরকে সেই জমি থেকে উৎখাত করা হয়েছে। যারা কাজ করে তাদের মজুরি নেই, যারা স্কিম ওয়ার্কার, আশা হোক, মিড ডে মিল হোক, শুনলেন পুরসভায়, পঞ্চায়েতে, সেই ট্যাক্স কালেক্টর হোক, সে 100 দিনের কাজের লোক হোক, তারা মজুরি পাচ্ছে না, সম্মান পাচ্ছে না। এমনকি পুলিশ, যে সিভিককে দিয়ে ওরা দালালি করে, টাকা রোজগার করায় পুলিশ। আমরা বলেছিলাম সিভিক পুলিশ, মমতা এসে বললেন সিভিক ভলেন্টিয়ার। কারণ পুলিশ হলে পুরো মাইনে দিতে হবে, উর্দি দিতে হবে, কোয়ার্টার দিতে হবে, অস্ত্র দিতে হবে, ট্রেনিং দিতে হবে, ছুটি দিতে হবে। তার মানে সস্তায় কাজ করিয়ে নিচ্ছে। এ রাজ্যে চা বাগান থেকে আরম্ভ করে 100 দিনের কাজ, স্কিম ওয়ার্কার্স, মজুরি বাড়ছে না। এখানে কাজ নেই, কলকারখানা নেই, অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। আর সেখানে বিজেপি রাজত্বে, ওড়িশা হোক, হরিয়ানা হোক, উত্তরপ্রদেশ হোক, আসাম হোক, সেখানে পরিযায়ী শ্রমিককে ধর্মের নাম করে, ভাষার নাম করে, আর্থিক কারণে তাদের ওপর জুলুম করা হচ্ছে। তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, খুন করা হচ্ছে। প্রথম যখন জুনেদ খান 1 লাখকে খুন করেছিল, বলেছিল ওটা গরুর মাংসের ব্যাপার। এখন দেখেছেন শেখ রিয়াজুল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে খেলার মাঠে যে প্যাটিস বিক্রি করে, বলল চিকেন প্যাটিস বিক্রি করছে, এই জন্য শ্যামল আর রিয়াজুলকে মারলো। আর উড়িষ্যায় বিজেপির সরকার হয়েছে। কালকে প্রজাতন্ত্র দিবস, উড়িষ্যার একটা জেলা কোরাপুট, আদিবাসী অধ্যুষিত জেলা, সেখানে ডিস্ট্রিক্ট কালেক্টর বলে ডিএম, সে নোটিশ দিয়েছিল কালকে পরশুদিন যে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, গোটা জেলায় মাছ, মাংস, ডিম, মুরগি কিচ্ছু বিক্রি হবে না, সব দোকান বন্ধ রাখতে হবে। তাহলে যারা বলেছিল গীতা পাঠ হচ্ছে বলে ধর্মের কারণে প্যাটিসের উপর হামলা, প্যাটিস বিক্রি করেছে, আর এখন আমরা দেখছি রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে কোনো রাজা নেই, কোনো রানী নেই, আমরা সবাই রাজা। আমাদের এই রাজার রাজত্বে নিজের নিজের পোশাক, নিজের নিজের খোরাক, নিজের নিজের উপাসনা পদ্ধতি, তার স্বাধীনতা আছে সংবিধানে। এই সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি গ্রহণ করা হয়েছিল। আর সেই সংবিধানের বিরুদ্ধে
ডিস্ট্রিক্ট কালেক্টর বিজেপির শাসনে নোটিশ দিয়েছে। আমরা প্রতিবাদ করেছিলাম গতকালই। আজকে এখন দেখলাম যখন মঞ্চে উঠছি তখন কান ধরে বলছে যে না না আমাদের ভুল হয়ে গেছে, ওটা বিজেপির লোকেরা বলেছিল ওই জন্য নোটিশ দিয়ে দিয়েছি। তাহলে যাদেরকে বলা হয়েছিল এটা ধর্মের জন্য, গো হামারি মাতা হ্যায় সালিম উসে খাতা হ্যায়, এই জন্য আমরা গো মাতার জন্য বলছি। এখন তো বলছে মাছও খাওয়া যাবে না, ডিমও খাওয়া যাবে না, মুরগিও খাওয়া যাবে না। আর ওদের নেতারা সবচেয়ে দামি দামি মাংস খাবে, সবচেয়ে বেশি করে খাবে। এটা বুঝতে হবে বীরভূমের মানুষকে। তৃণমূলের চুরি, জোচ্চুরি, ধর্ষণ, খুন, খারাপি, তোলাবাজি, এই যে নকল ডিসিআর শুনলেন মীনাক্ষীর কাছে, এই যে বকটুইয়ে দেখলাম 14 জনকে পুড়িয়ে মারলো, আজও বিচার হলো না। তখন অনেকে বললেন এ এত শয়তান, তাহলে কি হবে? কাঁটা সে কাঁটা নিকলেগা। তাহলে কি করতে হবে? বলল নবান্নকে সায়স্তা করতে হলে 56কে ডাকতে হবে। বুঝতে পারছেন 56 কি? 56 কে? মোদি। আচ্ছা কি করে হয়? 56 ইঞ্চি ছাতি কোনো মানুষের হয়? মোষের হয়, গরুর হয়, ষাঁড়ের হয়, হাতির হয়, কোনো কোনো বুনো শুয়োরের হয়। কোনো মানুষের ছাতি কখনো 56 ইঞ্চি হয় না। কিন্তু এই যে মিডিয়া, খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, যেটা যা নয় টাকার জোরে বিজ্ঞাপন দিয়ে সেটা আপনাদের মাথায় ঢোকায়। যেমন বলেছিল কালো টাকা আসবে বিদেশ থেকে, বলেছিল না হোয়াটসঅ্যাপে এসছে কালো টাকা, বলেছিল 10 লাখ 15 লাখ টাকা দেবে জনধন খাতা যোজনায়, দিয়েছে। তাহলে মোদি গত নির্বাচনের সময় এসে বলেছিল মোদি जो कहता है सो करता है। যত চোর জোচ্চোর তৃণমূলের আছে, চিটফান্ড থেকে নারদা সারদা, শিক্ষক নিয়োগের দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, সোনা পাচার, সব জেলে ঢুকবে। তাহলে 14 সাল থেকে এখন জেলে কেউ ঢুকলো? বরঞ্চ তৃণমূলের এমএলএ, এমপি, মন্ত্রী, আপনাদের এই হনুব্রত পর্যন্ত যারা জেলে ছিল সব একে একে জেলের বাইরে চলে আসলো। তাহলে মোদি যেটা বলে আর যেটা করে এটাই হচ্ছে তফাৎ। কেন করবে? কারণ তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে আরএসএস। মুকুল রায় বলেছিল, বিশ্বাস করেননি। 2015 থেকে আমি বলে আসছি, প্রমাণ দিয়ে। এই যে তৃণমূলের ঘাসফুল ছবি দেখেন, ওই সিম্বলটা পেয়েছিল তখন বিজেপির নেতা আদবানি। তিনি ইলেকশন কমিশনকে চিঠি লিখেছিলেন যে এরা আমার ছোট ভাই, আমরা তৈরি করেছি, আমাদের বড় ফুল আছে, এদেরকে ছোট ফুল দাও। কোন নতুন দল তৈরি হলে রাতারাতি সিম্বল পায় না, কিন্তু একটা বড় জাতীয় দল যদি চিঠি লিখে দেয় যেটা হচ্ছে আমার লেজুর, একে দিতে হবে, তাহলে বাজপেয়ী, আদবানি, এখন শ্রমিক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা কি বলল তৃণমূল জন্মাতো না কংগ্রেসের পেট থেকে যদি আদবানি আর বাজপেয়ী দাইমার কাজ না করত। আরএসএস বলেছিল মমতাকে দুর্গা। হাততালি দিয়ে লাভ নেই। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস ডেলিভারি হতো না যদি এই আদবানি, বাজপেয়ী আর বিজেপি ওদের নার্সিংহোমে যদি ভর্তি না হতো আর এই বাচ্চাটা যদি না জন্মাতো। এখন এদের নখ দাঁত সব বেরিয়ে এসছে। বিশেষত যারা আমাদের মুসলমান ভাইরা আছে, আমি যখন আগে বলতাম, বলে না না সেলিম ভাই এরকম করে বলবেন না, মমতা ব্যানার্জি একেবারে জেসে নেতা নয়, সাক্ষাৎ ফেরেস্তা হয়ে এসছে। এমনি বলতো না, কারণ এদিকে বরকতি, ইমাম বরকতি, ওদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী মৌলানা, আর তারপর হচ্ছে মমতা এরকম হেজাব পরে একেবারে অজু করা, মুসলমান মেয়েরা অজু করে এরকম করে না, দুপাট্টা হোক, আঁচল হোক, মাথাটা চুলের পাশ থেকে নিয়ে যাতে চুল্লা বেরিয়ে যায়, কানের পাশে করে নিয়ে যায়, মমতা ওইরকম করে স্টেজে উঠতো। আর মাঝে মাঝে তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে যেত। বেশি মুসলমান হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিত। তো লোকে বেচারা নাসের রিজার্ভেশন করেছিলাম, বলে মুসলমানরা তো পড়াশোনা করে না, কিন্তু পিএইচডি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হচ্ছিল। আমরা স্টাইপেন্ড স্কলারশিপ চালু করেছিলাম, মাইনরিটিজ ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন। ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার হলো, মিশন স্কুল গড়ে উঠলো, আবাসিক প্রতিষ্ঠান গড়ে উঠলো। আরএসএস চায় না, আর আরএসএস যদি না চায় তাহলে মমতা চাইবে, তাহলে আরএসএস এর দুর্গাও চাইবে না। গোটা দেশে আদবানি বলেছিল
এই ওবিসি রিজার্ভেশন হলে দেশ ভাগ হয়ে যাবে। আজকে মমতা মুসলমানদের বলেছিল, জ্যোতিবাবু বুদ্ধবাবু কি করেছে, আমি এলে আরো অনেক কিছু করে দেব, আইন করে দেব। আর এখন এমন জটিলতা করেছে, ওবিসি এ খাতাম। ওয়াকাফের উদাহরণ আপনারা জানেন, শামশেরগঞ্জে দাঙ্গা হলো, 6 ঘন্টা লোকে পুলিশকে দেখতে পেল না, সরকারি গাড়িতে আগুন লাগলো, হরগোবিন্দ দাস, চন্দন দাস, এজাজ আহমেদ খুন হলো, পুলিশের দেখা পাওয়া গেল না। এই পিসি ভাইপো কোথাও গেলে 4টে জেলার পুলিশ হাজার হাজার সব পেছনে ঘোরে। আর দাঙ্গার আগুন যখন জ্বলছিল তখন পুলিশের দেখা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর এখন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি শামশেরগঞ্জে 2 মাস পরে গেলেন, ধুলিয়ানে গিয়ে কি বললেন, ওয়াকফ নিয়ে কেউ মিছিল করবে না, কেউ মিটিং করবে না। গোটা দেশে প্রতিবাদ হচ্ছিল, এখানে হলো না। তৃণমূলের দলদাসদেরকে, তৃণমূলের নেতাদের, মুসলমান নেতাদের বসিয়ে বললেন, তোমরা যদি কেউ এখানে মিছিল মিটিং করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না। মমতা ব্যানার্জি বলছেন না, কালীঘাটের পাড়ায় একটা মস্তান গুন্ডা বলছে, বোঝা যায় না, সেই ভাষায় বলেছিলেন আমার থেকে খারাপ কেউ হবে না। আর যেই কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু হলো, যেই বালির কাণ্ড শুরু হলো, যেই টাকা পয়সা দেখা গেল, ডিসিআর এর টাকা হোক, কয়লা পাচারের টাকা হোক, বালি টাকা হোক, পাচারের টাকা হোক, এ ঘাট ও ঘাট ঘুরে অভিষেক ব্যানার্জি, মমতার ভাইপো, এখানে আর একটা ভাইপো আছে, তাই তো? সব নামগুলোই একই রকমের হয় আর কি। টাকাগুলো গেছে, আর ওই অভিষেক ব্যানার্জির বউয়ের খাতা ধরে অভিষেক ব্যানার্জির বিদেশি বান্ধবীদের নামে টাকা পাচার হয়েছে। প্রাইমারি শিক্ষক নিয়োগের টাকা, সেকেন্ডারি শিক্ষক নিয়োগের টাকা, মাদ্রাসা শিক্ষক নিয়োগের টাকা, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের টাকা। তার মমতা কি দেখলো অভিষেক ব্যানার্জি জেলের মধ্যে ঢুকবে, তার চেয়ে ভালো হচ্ছে ওয়াকফের সম্পত্তি সব মোদির খাতায় ঢুকে যাক। যিনি বলেছিলেন ওয়াকফ আইন মানছি না, তিনি রাতারাতি ডিএমদেরকে বললেন, কয়েকদিনের নোটিশে যত কবরস্থান আছে, গোরস্থান আছে, যত মাদ্রাসা আছে, যত স্কুল আছে, ওয়াকফ প্রপার্টি, যত পীরের থান আছে, যত মাজার আছে, যত ঈদগাহ আছে, সব মোদির 1 নম্বর খাতিয়ানে ঢুকিয়ে দাও। বাপের মাল পেয়েছে। আর এই জন্যই আমরা বলতাম, আরে ওয়াকফ ধর্মীয় ব্যাপার, ধর্মের নির্দেশ। যেমন দেবোত্তর সম্পত্তি হয়, মন্দির মসজিদ দেবোত্তর সম্পত্তি, ওয়াকফ, এগুলো সরকারের ব্যাপার না। সরকারের কাজ হচ্ছে হাসপাতাল দেখা, হাসপাতালে ডেট পাওয়া যায় না, ভর্তি হয় না, রেফার করে দেয়, ডাক্তার নেই, ওটি নেই, স্কুল বন্ধ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না, কলেজে হচ্ছে না। তাহলে সরকারের কাজ বাঁধ নির্মাণ, ব্রিজ তৈরি করা, ভাঙন রোধ করা, সেচের ব্যবস্থা করা, রাস্তাঘাট তৈরি করা, রেল লাইন চালানো। মোদি হোক বা মমতা হোক বলছে ওইসব আমরা করব না। কি করবে? বলে ওয়াকফের সম্পত্তি চালাবো, মন্দির বানাবো। দীঘায় গিয়ে বলল জগন্নাথ মন্দির, তারপর দেখলো জগন্নাথ মন্দিরে মেদিনীপুরের মানুষ বুঝবে, কিন্তু গোটা উত্তরবঙ্গের মানুষ তো হচ্ছে না, ভোট হবে না। তখন বললো উত্তরবঙ্গে যখন বন্যায় লোকে ডুবছে, ওদের ঘর চাই, বাঁধ চাই, পুনর্বাসন চাই, বললো মহাকাল মন্দির করব। তারপরে দেখলো উত্তরবঙ্গের লোকেরা মহাকাল, কিন্তু কলকাতার লোকেদের কি হবে? বললো নিউ টাউনে দুর্গাঙ্গন হবে। এখানে ব্রিজ ধসে যাচ্ছে, এমন করে বালি বার করছে, থাম নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন দাঁড়িয়ে এই রাতের অন্ধকারে বালি পাচারের জন্য এই তৃণমূলের ভাইপোরা আর পুলিশ আর যত হচ্ছে বালি সিন্ডিকেট, তারা হচ্ছে বৈঠক করেছে। রাত 11টা থেকে ভোর 3টের মধ্যে ট্রাক্টরে করে 1000 টাকা পিছু দিয়ে পুলিশকে আর ভাইপোকে বালি পাচার করা হবে। আমরা চোখের বালি জানতাম, এখন তৃণমূলের আমলে রাতের বালিও হচ্ছে আপনাদের এই বীরভূম শহরে।
ডিসিআর বন্ধ করতে হবে। হাইকোর্টে আমরা কেস করেছি, তারিখের পর তারিখ হচ্ছে, কোটি কোটি টাকা লুট হচ্ছে। আর বালির সিন্ডিকেটকে গোটা দেশের, এটা শুধু তৃণমূল না, বিহারে, উত্তরপ্রদেশে যারা বালি খাদান থেকে বালি তোলে, আর এখানে যারা তোলে, সব সুর এক জায়গায় বাঁধা। শুধু বিজেপি তৃণমূল না, যে ব্যবসায়ী ভাইপোর সবচেয়ে ঘনিষ্ঠ সেই যোগীর লোক, সেই নীতিশ কুমারের লোক, আর তারাই মিলে এখন দেউচা পাশামি দখল করতে চাইছে। বলেছিল কয়লা খনি হবে, 22,000 লোককে উৎখাত করবে, কোনো কয়লা খনি হবে না। এখন বোঝা যাচ্ছে জঙ্গল, জমি, পাহাড়, নদী, নালা, কৃষি, শিল্প, এই সব তারা দখল করতে চাইছে। এই লুটেরা আর দখলদারের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, এক লুটেরা আর এক লুটেরাকে ধরবে না। চোর কখনো চোরকে ধরে না। চোরকে ধরতে হয় তাহলে গেরস্তদেরকে সজাগ হতে হয়। এজন্য আমরা লাল ঝান্ডা বলেছি। নবান্নকে শায়েস্তা করতে কোনো 56 লাগবে না, কোনো 356 লাগবে না। এই বাংলার মানুষ, হিন্দু, মুসলমান, উত্তর, দক্ষিণ, রাজবংশী, আদিবাসী, তপশিলি, মতুয়া, নারী, পুরুষ নির্বিশেষে আমরা এক কাট্টা হই, তাহলে 14 তলা থেকে ওই চোর চোরটাদেরকে টেনে হিচড়ে আমরা রাস্তায় নামাবো। আর এখানে যারা মস্তানি করছে, ফুটো মস্তান, ও বুঝে নেবেন মেলা লড়ে খুঁটির জোরে। ওদের কালীঘাটের আর নবান্নর খুঁটিটা যদি আমরা নাড়াতে পারি, এগুলো সব আবার ইঁদুরের মতো গর্তে ঢুকে যাবে। মস্তানি করছিল, লাল ঝান্ডা থাকবে না, মিছিল মিটিং করতে পারবে না। এই আপনাদের এখানে কমরেড ধীরেন লেট, আমাদের শ্রদ্ধেয় নেতা, অপমান করেছিল না? কোথায় ধীরেন দা? আসুন এখানে, আসুন। ভেবেছিল মেরে মাথা ফাটিয়ে দিলে, রক্ত বার করে দিলে লাল ঝান্ডাকে শেষ করবে। এই কমরেড ধীরেন লেটের হাত ধরে শপথ নিচ্ছি, প্রত্যেকটা রক্ত বিন্দুর আমরা শোধ নেব। নেব, হবে লড়াই, জোরসে হবে, সবাই এক কাটতে হবে। ইনকলাব। বেশ কমরেড, আপনারা যারা এই সবাই এসছেন, শেষ অবধি থাকলেন, যারা বাস ট্রেনের কারণে চলেও গেছেন, সবাইকে আমরা আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবাই এখানেই শেষ হলো।